হাই বন্ধুরা, আজকে তোমাদের একদমই নতুন জিনিস পড়বে, একদম নতুন জিনিস। হ্যাঁ, এবং খুবই ইন্টারেস্টিং জিনিস এবং জয়েন্টে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন আসে এবং খুবই ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, একবার যদি বুঝে নিতে পারে দারুণ মজা আছে। দেখো, যেটা পড়ছি সেটা হচ্ছে সিএফএসি। হোয়াট ইজ সিএফএসি? সিএফএসি সিএফএসি কথাটার মানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ক্রিস্টাল field stabilization energy। এইটা কি জিনিস, এটাকে ফার্স্টে বুঝতে হবে। ক্রিস্টাল ফিল্ডটা কি জিনিস? ফিল্ডটা কিসের ফিল্ডের কথা বলা হচ্ছে? ফিল্ড মানে হচ্ছে, ফিল্ড তোমরা অনেক রকম জানো, ইলেকট্রিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড হয়, এখানে দুটোর কথাই বলা হচ্ছে। যখন কোনো লাইগ্যান্ড মানে কিরকম জিনিস, ধরো কোনো একটা মেটাল আছে, পুরো প্রথম থেকে বলছো, একটা মেটাল আছে, সাপোজ একটা মেটালের কম্পাউন্ড বলি যে K4 FeCN। এই কম্পাউন্ডটা তোমরা পরিচিত, সবাই জানো, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই কম্পাউন্ডের মধ্যে কি কি ধরনের বন্ড আছে দেখো। যদি আমি চারটে পটাশিয়ামকে এখান থেকে আলাদা করে দিই 4K+, তাহলে আর কি আছে? FeCN6। তাহলে চারটে পটাশিয়াম প্লাস আছে, একটা মাইনাস আছে। তাহলে বলতে পারো এদের মধ্যে একটা আয়নিক বন্ড আছে। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে কি কি বন্ড আছে যদি দেখি, একটা হচ্ছে আয়নিক টাইপ অফ বন্ড আছে। আর কি বন্ড আছে একটু দেখে নেওয়া যায়। এবার এই পটাশিয়ামের পার্টটাকে সরিয়ে দাও, শুধু আমাদের এই FeCN6 এই পার্টটাকে রাখা। এটা কিভাবে করা হবে এটা দেখে নাও। এটা এরকম ভাবে লিখতে হয়, FeCN6 4-। আমরা যেটা শিখেছিলাম ক্লাস 11-এ রেডক্স করার সময় অক্সিডেশন নাম্বার বের করতে শিখেছিলাম। তাহলে আমাকে অক্সিজেন নাম্বার এখানেও বের করতে হবে। কিভাবে বের করতে হয়? আপাতত K4 রাখছি, আমি আয়রনের অক্সিজেন স্টেট বের করছি। অক্সিজেন স্টেট মানে এই কম্পাউন্ডে থাকা অবস্থায় আয়রনের মাথায় কতগুলো চার্জ আছে, আইদার পজিটিভ আর নেগেটিভ। মেটাল নিশ্চয়ই নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তাহলে এর মাথায় কতগুলো পজিটিভ চার্জ অ্যারাইজ করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হয়। সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? এটাকে আমার X ধরতে হয়। তাহলে X যদি ধরো, এখান থেকে কিভাবে ক্যালকুলেশন হবে? আয়রনটা X, চারটে পটাশিয়াম আছে, প্রত্যেকটা পটাশিয়ামের চার্জ একটু আগে দেখে নিয়েছি আমরা, +1। পটাশিয়াম গ্রুপ 1-এ আছে, তাহলে ওদের চার্জ +1 হবে। সায়ানাইড কোথায় আছে? সায়ানাইড হ্যালোজেন বা সিউডো হ্যালোজেন বলা যায়। হ্যালোজেনের চার্জ কত হয়? -1। তাহলে সায়ানাইড যে সিউডো হ্যালোজেন, ওরও চার্জ হবে -1। কটা সায়ানাইড আছে? 6টা সায়ানাইড আছে, প্রত্যেকের চার্জ -1 করে। ওভারঅল কম্পাউন্ডটা চার্জলেস স্পিসিস, তাহলে ওভারঅল কোনো চার্জ নেই, 0। তাহলে এখান থেকে আমাকে X ক্যালকুলেট করে দেবে। X becomes, এখানে কত হয়? and this X becomes +6। এটা এই পাশে গেল। it means আয়রনের মাথার উপরে +2 পজিটিভ 2 চার্জ আছে। ক্লিয়ার? এবার তাহলে এটা বোঝা গেল কিভাবে চার্জ ক্যালকুলেট করতে, অক্সিজেন স্টেট ক্যালকুলেট করতে হয়। তাহলে যে আয়রনটা নিয়ে আমি কাজ করছি সেখানে +2 আছে। ক্লিয়ার? তাহলে এবার আয়রন +2 চার্জ নিয়ে এখানে এক্সিস্ট করছে। প্রত্যেকটা সায়ানাইডের কাছে কত চার্জ থাকে? প্রত্যেকটা সায়ানাইডের কাছে একটা করে নেগেটিভ চার্জ থাকে। আমরা জানি নেগেটিভ জিনিস পজিটিভ জিনিসকে হেল্প করে বাই থ্রোয়িং হিজ পেয়ার অফ ইলেকট্রনস, তাই তো? তাহলে আয়রনের কাছে যেহেতু দুটো পজিটিভ চার্জ আছে, ও ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ও ইলেকট্রন চাইছে, তার থেকে ইলেকট্রন নেবে। সায়ানাইড এগুলোকে বলে লাইগ্যান্ড, যারা ইলেকট্রন ডোনেট করে, যারা ইনঅর্গানিক মানে অর্গানিক ম্যাটেরিয়াল, মেটাল এক্সেপ্ট মেটাল, যারা অর্গানিক বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, যাদের কাছে এক্সেসিভ পেয়ার অফ ইলেকট্রনস আছে, এক্সেস ইলেকট্রন রয়েছে বা নেগেটিভ চার্জ আছে, তারা ওই মেটালকে ইলেকট্রন দিয়ে হেল্প করার চেষ্টা করে। ঠিক আছে? এবং এই হেল্পিংটা কি শেয়ারিং অফ ইলেকট্রন নয়। এরকম না যে আয়রনে একটা ইলেকট্রন শেয়ার করলো, ও একটা ইলেকট্রন শেয়ার করলো, মানে এই ধরনের রিয়াকশন, এই ধরনের বন্ড কোনোদিনই কোভ্যালেন্ট বন্ড না। তাহলে কি ধরনের বন্ড? আয়নিক বন্ড না। আয়নিক বন্ড আয়নিক মানে কি? আয়নিক মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ থাকবে, একটা পজিটিভ চার্জ থাকবে, ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, যেরকম NaCl এর মধ্যে দেখে থাকি আমরা, Na+Cl-। এর মানে এই না যে Cl তার লোন পেয়ারটা Na কে ছুটে দিয়েছে, এরকম কিন্তু না। কি Na+ হয়ে একদম নিশ্চিন্তে আছে, স্টেবল আছে, কারণ নোবেল হয়ে গেছে, বিশাল আনন্দে আছে। Cl-ও বিশাল আনন্দে আছে, নোবেল হয়ে রয়েছে, কিন্তু হ্যাঁ ওদের ওইগুলো করতে গিয়ে একটা নেগেটিভ পজিটিভ চার্জ অ্যারাইজ করেছে, ওর জন্য ওরা কাছাকাছি এসে জাস্ট বসে রয়েছে। এদের মধ্যে কিন্তু কোনো লিঙ্ক আপ নেই, আছে, কোএক্সিস্ট করে, বাট কোনো ধরনের বন্ড ফর্মেশন হয়নি, কারণ বোথ
of the ions are stabilized by attaining the noble electronic configuration. এটা আলাদা জিনিস, সেটা আয়ন, ঠিক আছে? আমি এখানে তাই বলছি না, এখানে এটা বলছি না যে আয়রন 2+ আছে মানে নোবেল হয়ে গেছে। তুমি করে দেখো, আয়রন 2+ থাকলে নোবেল হয়ে যায়? নিশ্চয়ই নোবেল হয় না। আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন করলে তুমি দেখতে পাবে আয়রন হচ্ছে 3d6 4s2, তাহলে আয়রন যখন 2+ এ থাকবে 3d6 থাকবে, তাহলে কি নোবেল হলো কি? এটা 3d6 কি কোনো নোবেল অ্যাটমের কোনো ইলেকট্রনিক কনফিগারেশন? নিশ্চয়ই না। 3d0 হলে একটা হতে পারে, তাহলে নোবেল না। ইনস্টিড অফ ডিসপাইট অফ বিং নোবেল, এটা কি হচ্ছে? তবু এরা কি করছে? এটা বন্ড ফর্মেশন করছে, তার মানে এরা কিন্তু আয়নিক বন্ড ফর্মেশন করবে। আবার এদিকে আমরা বুঝতে পারলাম আয়রনের কাছে এক্সেস অফ ইলেকট্রনও নেই যে একজনকে শেয়ার করবে, তাহলে কোভ্যালেন্টও করতে পারবে না, তাহলে একটাই বন্ড হয়, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এবং এখানে আমরা কোঅর্ডিনেট বন্ডের কনসেপ্টটা দেখব, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করবে? এই যে সায়ানাইড তার যে পেয়ার অফ ইলেকট্রন, এই নেগেটিভ চার্জ মানে কি? পেয়ার অফ ইলেকট্রন, এই পেয়ার অফ ইলেকট্রন আয়রনকে ছুড়ে দেবে। এবার কটা পেয়ার অফ ইলেকট্রন আয়রনকে ছুড়ে দেবে, এটা ম্যাক্সিমাম, মানে এটা ডিপেন্ড করে মেইনলি এই স্ফিয়ারটার উপর, এর সাইজের উপর। এই যে মেটালটা আছে, মেটালের সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মেটালের সাইজ যদি বড় হয় তাহলে বেশি নাম্বার অফ লিগ্যান্ডকেও অ্যাকোমোডেট করতে পারবে, তাই তো? দ্য মোর নাম্বার অফ লিগ্যান্ড উইল বি সারাউন্ডেড বাই দ্য আয়রন, সারাউন্ডেড ওভার দ্য আয়রন 2+ মলিকিউলস, আয়রন 2+ অ্যাটমস, আয়ন্স, যেটা কিছু বলতে পারো, এটা হতে পারে। কিন্তু কতগুলো আসবে এবার সেটা বলতে, ম্যাক্সিমাম আমরা যেটা দেখে থাকি 6টা আসলে হচ্ছে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার। কিছু কিছু অ্যাটমের জন্য সেই নাম্বারটা কম, যেটা ছোট সাইজের অ্যাটম, যেটা এক্সাম্পল দাও, পিরিয়ডিক টেবিলে যারা রাইট হ্যান্ড সাইডে আছে, খুব রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে কিন্তু সাইজ ছোট হয়। সাইজ ছোট হলে কি হবে? ওদের চারপাশে নাম্বার অফ যে লিগ্যান্ড সেটা অনেক কম আসে। যেরকম এরকম কিছু বলি, যেমন জিঙ্ক, জিঙ্ক মানে একটু রাইট হ্যান্ড সাইডে আছে না পিরিয়ডিক টেবিলে, যত লেফট টু রাইটে যায় কি হয়? সাইজ ছোট হয়, হ্যাঁ, ডিউ টু মোর অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইলেকট্রনস। তার জন্য কি হয়? সাইজ ছোট হওয়ার জন্য এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা হয়, মানে এই যে স্ফিয়ারটা হবে সেটা অনেক ছোট হবে। কিন্তু আয়রন কোবাল্ট নিকেল এগুলো কি আছে? মাঝামাঝি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে, এদের সাইজ রিলেটিভলি কি হবে? একটু বড় হবে। তো যখনই বড় হবে ও ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যেটা নিতে পারবে সেটা হবে 6। এবার ডিপেন্ড করে সাইজের উপর বেশ করে। জিঙ্ক কত নিতে পারে? ম্যাক্সিমাম 4 নিতে পারে। আর বাকি অ্যাটমগুলো যত মেটাল তুমি দেখতে চাও 6 নিতে পারে। কিছু কিছু অ্যাটম আছে যে দুটোর বেশি নিতে পারে না, যেরকম গোল্ড, সিলভার, এদের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়, এর বেশি হয় না। এগুলো জেনে রাখো, এগুলো পরে শিখবে আস্তে আস্তে বই পড়ে পড়ে। সাইজের উপর বেস করে হয়, আরও অনেকগুলো ফ্যাক্টর হয়। তাহলে জিঙ্কের জন্য যেরকম এখানে সাইজের জন্য বেস করে আমি বলতে পারি জিঙ্ক 4 ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার, আয়রন ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে 6টা লিগ্যান্ড আয়রনকে এরকমভাবে ঘিরে থাকে কোঅর্ডিনেশন বন্ড, ক্লিয়ার? তাহলে এখানে কোঅর্ডিনেশন বন্ডটা কিভাবে ফর্ম করে এটা, তাহলে এই যে কম্পাউন্ডটা আমি ড্র করেছিলাম ওখানে কি কি ধরনের বন্ড হলো? আয়নিক বন্ড তো হলোই, আরেকটা কি বন্ড হলো? কোঅর্ডিনেশন বন্ড হলো। আরেকটা বন্ড আছে যেটা তোমরা ক্লাস 11 এ পড়েছো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যেটা CN মাইনাস, সায়ানাইড মাইনাস। কি ধরনের বন্ড করে? কতগুলো অ্যাটম দিয়ে তৈরি? এই মলিকিউলটা দুটো অ্যাটম দিয়ে তৈরি, তাই তো? তাহলে ডায়াটমিক মলিকিউলের জন্য আমাদের কোন কনসেপ্ট কাজে লাগবে ফরমেশনের জন্য? মলিকুলার অরবিটাল থিওরি, তাই না? মলিকুলার অরবিটাল থিওরি যদি করো তাহলে বুঝতে পারতে ওদের মধ্যে বন্ড ফর্মেশন করেছে এবং ওদের বন্ড অর্ডার বের করতে হতো। সেই বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল যেটা করতে হয়, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং, ওইভাবে করে যেটা করতে হতো সেখানে সায়ানাইড তাহলে কি বোঝা যেত? ওটা একটা কোভ্যালেন্ট। তাহলে বোঝা গেল ওই যে কম্পাউন্ডটা আমি তোমাকে এঁকে দিলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4HCl6, রিওয়াইন্ড করে দেখে নেবে, ওখানে 3 ধরনের বন্ড থাকে। ওটাও কিন্তু জয়েন্টের কোশ্চেন, ওই জন্য ওটা আমি বলছি। ক ধরনের বন্ড থাকে? 3 ধরনের, একটা আয়নিক বন্ড, একটা কোঅর্ডিনেশন বন্ড, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কিন্তু আমি এইখানে চ্যাপ্টারটা যে CFSEটা রয়েছে ওটা মেইনলি ফোকাস করছে কার উপর? কোঅর্ডিনেশন বন্ড, ঠিক আছে? তাহলে আমরা পুরোটা কোঅর্ডিনেশনের বেসিসে এবার বলা শুরু করবো যে কোঅর্ডিনেশনে ফোকাস। তাহলে কটা লিগ্যান্ড আসতে পারে? ম্যাক্সিমাম 6টা লিগ্যান্ড আসতে পারে, কারণ আয়রনের সাইজ সাফিসিয়েন্ট। হ্যাঁ, তাহলে আয়রনের সাইজ যেহেতু যথেষ্ট ভালো, তাহলে 6টা সায়ানাইড লিগ্যান্ড ওখানে আসতে পারে, ঠিক আছে? তাই এসছি কম্পাউন্ডে তাই আছে K4HCl বলছি, ক্লিয়ার? এখন আমার যেটা কাজ সেটা আমি আয়রন নিয়ে তোমাকে কথা বলছি, আয়রন দিয়ে বলা যায়। আয়রন 2+ ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখে নিলে 3d6, 6টা ইলেকট্রন কি করে থাকে? কিভাবে থাকে 6টা ইলেকট্রন? 1 2 3 4 5 6।
এরকম আয়রন যদি 2+ না অন্য কোনো একটা অ্যাটম হয়, অন্য কোনো একটা আয়ন হয়, ধরো ক্রোমিয়াম 3+, হ্যাঁ এক্সপ্লেন করুন। ধরো তোমার কাছে আছে Cr3+ আছে, তাহলে সেটা কি হবে তোমরা করে দেখবে Cr3+। এমনি যদি Cr করে দেখো 24, ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে কিন্তু পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টারে চলে যেতে হবে, নাহলে কিন্তু এগুলো বুঝতে হবে। ঠিক আছে, পিরিয়ডিক প্রপার্টি, অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টারগুলোতে চলে যাও, যেখানে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা শিখে যাবে। তাহলে ক্রোমিয়ামের কত হয় 3d5 4s1। এখন আমি লিখেছি ক্রোমিয়াম C, যদি কোনো মলিকুলের ভেতর ক্রোমিয়াম C হয়ে থাকে, এক্সিস্ট করে, তাহলে সেখানে কটা ইলেকট্রন বেরিয়ে যাবে? 3টি ইলেকট্রন আরো বেরোতে হবে তাকে। 4s থেকে একটা ইলেকট্রন বেরোবে যেটা আউটার মোস্টে আছে, আর 3d থেকে আরো দুটো ইলেকট্রন বেরোবে, তাহলে টোটাল 3টি ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। তাহলে ক্রোমিয়াম যদি 3+ করো, তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d3। ক্লিয়ার? তাহলে 3d3 এর জন্য যে স্ট্রাকচার সেটা আমি ড্র করব, যে অ্যারেঞ্জমেন্ট হবে 3d3 এর জন্য 1 2। এই হচ্ছে মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে আঁকতে। কিন্তু মলিকুলের ভেতরে যে শুধু মেটাল থাকবে তা তো না, ওর মধ্যে লিগ্যান্ডও থাকবে। লিগ্যান্ডেরকে তো বসতে হবে, লিগ্যান্ডরা এসে এদের সাথে কোঅর্ডিনেশন করছে, তাহলে লিগ্যান্ডের থাকার জন্য তো জায়গা দিতে লাগবে। তাহলে কোন জায়গাগুলো লিগ্যান্ড নেবে? লিগ্যান্ড নেবে ওর পরে যে অরবিটালগুলো যেগুলো এমটি থাকবে সেখানে টপ টপ করে এসে বসে যাবে। এবং এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারে? দুটো করে ইলেকট্রন থাকতে পারে। আর এক একটা লিগ্যান্ডে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। কারণ তোমরা দেখেছো সায়ানাইড মাইনাস দেখলে, সেটা সবসময় যে সায়ানাইড মাইনাস হবে তা না, Cl মাইনাস, Br মাইনাস, যে কোনো মাইনাস হতে পারে। অ্যামোনিয়া হতে পারে যার কাছে লোন পেয়ার আছে, ওয়াটার হতে পারে যার কাছে লোন পেয়ার আছে। তার মানে একটা কোঅর্ডিনেশন বন্ড করার জন্য ইলেকট্রন দরকার দুটো। সেই দুটো ইলেকট্রনই কে প্রোভাইড করে? লাইগ্যান্ড প্রোভাইড করে, যেটা মেটালের সাথে বন্ড করতে চায়। আর এক একটা লাইগ্যান্ড দুটো ইলেকট্রন নিয়ে রাখে, ওই দুটো ইলেকট্রন একটা অরবিটালে বসতে পারে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, যতগুলো লাইগ্যান্ড ততগুলো অরবিটাল আবার ইউজ করতে হবে। কোন অরবিটাল ইউজ করতে হবে? অবশ্যই এমটি অরবিটালগুলো, কারণ এখানে অলরেডি মেটালের ইলেকট্রনগুলো রয়ে গেছে, এখানে কিন্তু আর অরবিটাল ইলেকট্রন বসবে না। এইভাবে আমাদের সিলেক্ট করতে হবে, এইভাবে আমরা পরবর্তীকালে বন্ড ফর্মেশন করবো। তো আজকে যে এটা আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো যে কীভাবে ওগুলো করবো ওগুলো ইলেকট্রনগুলো। আজকে পুরো ফোকাসটা চলে আসে CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিতে চলে আসে। দেখো এটা কীভাবে হবে, বেসিকটা বোঝা গেল। এবার ক্রোমিয়ামে চলে আসছে। ঠিক আছে, ক্রোমিয়ামে চলে আসছে। ক্রোমিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি। এই 3d3 কিভাবে ইলেকট্রন থাকে একটু দেখা যাক। দেখো ডিতে 5টা অরবিটাল থাকে, 5টা অরবিটালকে এতদিন আমরা বক্স করে এঁকেছি, এখন আমরা বক্স করে আঁকবো না, আমরা এরকম ভাবে এঁকে দেবো, একই লেভেলে এঁকে দেবো। এটা নিচে করে তো আরো বেশি সুবিধা হবে। এটা কিভাবে আঁকা যায় দেখো, এটা পুরো এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল, পুরোটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবার কি হচ্ছে, ধরো ক্রোমিয়ামের কোনো একটা কম্পাউন্ড, ক্রোমিয়ামের এই কম্পাউন্ডটা নিলাম Cr(H2O6) Cl3। এখানে ক্রোমিয়াম +3 অক্সিজেন সেটে আছে, দেখে নেবে +3 অক্সিজেন সেটে আছে। তাহলে 6টা ওয়াটার মলিকুল ওর সাথে বন্ড করার চেষ্টা করবে। এবার ওয়াটার মলিকুলগুলো যখন আসছে, ওরা তো ইলেকট্রন পেয়ার নিয়ে আসছে, তাহলে ওদের যে ইলেকট্রন পেয়ার, ওদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটো নিয়ে ওরা আসছে। ওই ফিল্ডের সাথে কি হয়, এই ক্রোমিয়ামেরও ভেতরে তো কিছু না হলে ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন আছে একটু দেখে নাও, 3d3, তার মানে 3টে ইলেকট্রন আছে এর ভেতরে। ড্র করো 1 2 3টে ইলেকট্রন আছে। ডি এর অরবিটালগুলো নাম মনে আছে তো, তাও একবার লিখে দিই। dxy হতে পারে, dxz হতে পারে, dyz হতে পারে, dx2y2 হতে পারে, আর dz2 হতে পারে। এই হচ্ছে আমার 5টা, এই হচ্ছে আমাদের 5টা অরবিটালের নেম। এবার কি হলো, বাইরে থেকে এদের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে মেটালের কাছে ইলেকট্রন আছে, আর লিগ্যান্ডের কাছে ইলেকট্রন আছে। ওই ইলেকট্রন পেয়ার আর এই ইলেকট্রনের মধ্যে ক্ল্যাশ হয়। ক্ল্যাশ হলে কি হয়, এই এনার্জি লেভেলের মধ্যে একটা স্প্লিটিং হয়। তখন ওই যে এনার্জি লেভেলে ওরা 5 জন ছিল, তারা দুটো দলে ভাগ হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, ডিভাইডেড ইন্টু 2 এনার্জি লেভেলস। সেই এনার্জি লেভেলসগুলো কীভাবে লিখতে হয়, এটা হচ্ছে এটা বেশি হেভি লাগবে। তাহলে এটা তখন কি হয়, এরকম ভাবে এনার্জি লেভেলে ঢুকে যায়, এরকম ছোট বড় দেখি, অবশ্যই ছোট বড় একদম ঠিক আছে, দুটো 3টে।
তিনটে অরবিটাল, ফার্স্ট অরবিটালের মধ্যে তিনটে অরবিটাল নিচে নেমে যায় এবং দুটো অরবিটাল উপরে উঠে যায়। এটা কখন হয়? যখন 6টা লিগ্যান্ড একসাথে আসে, এবং এই ধরনের স্প্লিটিংকে বলা হয় অক্টাহেড্রাল স্প্লিটিং। কারণ 6টা লিগ্যান্ড আসছে যে শেপটা হয় সেটা অক্টাহেড্রাল। তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে চলে যাবে, যে ওখানেই রয়েছে যে 6টা যদি টার্মিনাল অ্যাটম থাকে তাহলে যে শেপটা হয়, তাহলে সেটাকে আমরা বলি অক্টাহেড্রাল, এবং তার শেপটা এরকম দেখতে হয়। এটা আরেকটা নাম হয় স্কোয়ার বাইপিরামিড, তাই না? স্কোয়ারের উপর বাইপিরামিড। অক্টাহেড্রাল কেন? তোমরা যদি এভাবে এগুলোকে ড্র করো তাহলে দেখতে পারবে ওর যে প্লেন আছে, ওর 8টা প্লেন আছে, উপর দিয়ে 4টে প্লেন আছে, আর নিচ দিয়েও যদি দেখো 4টে প্লেন আছে। এটা অক্টাহেড্রাল বলা হয়, ঠিক আছে? তাহলে 6টা লিগ্যান্ড নিয়ে আসছে, 6টা ওয়াটার মলিকুল নিয়ে আসছে, তাই এই যে স্প্লিটিংটা হবে সেটা অক্টাহেড্রাল স্প্লিটিং হবে। এবং এই যে টোটাল এনার্জি যে ডিফারেন্স, এই যে গ্যাপটা তো তৈরি হচ্ছে, লোয়ার এনার্জি লেভেল আর হায়ার এনার্জি লেভেলের মধ্যে একটা গ্যাপ হচ্ছে, স্প্লিট হয়ে গেছে। কিসের জন্য স্প্লিট হলো? বাইরে থেকে লিগ্যান্ড এসছে, তাদের একটা ফিল্ড নিয়ে এসছে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ড আর এই ইলেকট্রনগুলো যেগুলো স্পিন করছে তাদেরও ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই দুটো ফিল্ডের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। তাই জন্য এই যে অরবিটালটা, ডি অরবিটালটা, সেটা স্প্লিট হয়ে গেল নিচের লেভেলে, মানে লোয়ার লেভেলে, স্টেবল লেভেলে 3টে অরবিটাল এবং আনস্টেবল লেভেলে 2টো অরবিটাল। নিচের লেভেলটার নাম দেওয়া হয়েছে T2G লেভেল, আর উপরের যে লেভেল সেটার নাম দেওয়া হয়েছে EG লেভেল। এগুলো পরে বুঝে যাবে যে কেন হচ্ছে, এটা এখন বলছি না। T2G লেভেলে যে অরবিটালগুলো থাকে তাদের নাম হচ্ছে DXY, DXZ, DYZ। যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসে এগুলো লিখে দিচ্ছি। আর এইখানে যে লেভেলে যেগুলো থাকে সেটা হচ্ছে DX2, Y2 আর DZ2। এই হচ্ছে দুটো, আর এই হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমার 3টে ইলেকট্রন ছিল, সে কোথায় যাবে? এবার তো আর এখানে থাকতে পারবে না, দুটো দলের মধ্যে কোথাও না কোথাও তাকে যেতে হবে। যদি বুদ্ধিমান হয়, মানে যদি স্টেবল হয়, তাহলে ভাবে যে আমি স্টেবিলিটি চাইছি, নিশ্চয়ই উপরে যাবে, উপরে তো হায়ার এনার্জি, তাহলে কোথায় যাবে? নিচে যাবে। তাহলে নিচে ইলেকট্রনগুলো আমাকে ফিল করে দিতে লাগবে। ক্লিয়ার? নিচে ইলেকট্রনগুলোকে আমাকে ফিল করবো। 3টে ইলেকট্রনই তাহলে কোথায় যাবে? অ্যাকর্ডিং টু হুমস রুল একটা একটা করে চলে যাবে, 1টা 2টো 3টে, এইভাবে নিচে 3টে চলে যাবে। তাহলে আর ইলেকট্রন নেই যে আমি আরো ইলেকট্রন যেখানে ফিল আপ করবো বা উপরে যাবো, এটা দিতে পারবো না। ক্লিয়ার? তাহলে এইভাবে ইলেকট্রনগুলো বসবে। এইবার হচ্ছে তাতে আমার কিছু লাভ তো হয়েছে, এটা করে আমার কি লাভ হয়েছে? এই লেভেল থেকে এই লেভেলে চলে এসেছে, তাহলে এনার্জি কিছুটা লাভ হয়েছে, তাহলে কিছুটা এনার্জি আমি রিলিজ করেছি। তাহলে এই যে প্রসেসটা হলো সেটা কি এন্ডোথার্মিক হবে না এক্সোথার্মিক হবে? একদম ঠিক, এক্সোথার্মিক প্রসেস হলো। এই এক্সোথার্মিক প্রসেস হওয়ার জন্য এই সিস্টেম আগের থেকে স্টেবল হয়ে গেল, তাই জন্যই কিন্তু বাইরের থেকে লিগ্যান্ডগুলোকে নিজের কাছে অ্যাকোমোডেট করাতে পারলো, আদারওয়াইজ কিন্তু করাতে পারতো। ও যদি ওই স্টেটে থাকতো হায়ার এনার্জিতে, ওই বাইরে থেকে যে লিগ্যান্ড ইলেকট্রন পেয়ার নিয়ে আসছে, ওয়াটার ইলেকট্রন পেয়ার নিয়ে আসবে না, ওয়াটার কিভাবে আসবে? দেখো এখান থেকে এই ওয়াটার মলিকুল তার লোন পেয়ার নিয়ে এরকমভাবে আসছে, তাহলে এটা এনার্জি লেভেল নিয়ে আসছে, পেয়ার অফ ইলেকট্রন, ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে ক্ল্যাশ হতো, এনার্জি বেড়ে থাকতো, তাহলে রিয়াকশন হতো না, কাছেই আসতে পারতো না। কখনো শুনেছো ইলেকট্রন কাছে আসছে? তখনই আসবে যদি এরকম ভেতরে এরকম স্প্লিটিং। এবং এই স্প্লিটিং হওয়ার জন্য যে স্টেবিলাইজেশন এনার্জি, সেটাকেই বলছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, যেটা একটু আগে উপরে লিখেছিলাম, উপরে হেডিং দেওয়া আছে CFSE, মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। লিগ্যান্ড আসার জন্য ভেতরে মেটাল কিছু স্যাক্রিফাইস করলো বা কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে দিল, তার স্প্লিটিং করিয়ে দিয়ে দুটো এনার্জি লেভেল তৈরি করলো। এর জন্য যে এনার্জিটা স্টেবিলাইজড হলো, যতটা স্টেবিলাইজেশন আসবে, সেই এনার্জি ক্যালকুলেটও করা যায়, সেই ক্যালকুলেশনই শিখবো। এবং কোশ্চেনটা যেটা দেওয়া আছে ওই ক্যালকুলেশনের উপরই দেওয়া আছে যে এই কমপ্লেক্সে যদি CFSE-তে হয় 5টা ইলেকট্রন দিয়ে, তাহলে তার যে এনার্জি লেভেল হবে, তাহলে সেই এনার্জি লেভেলে কতটা স্টেবিলাইজেশন আছে সেটা পরে শিখছি। তাহলে বুঝে যাচ্ছে যে কিছুটা স্টেবিলাইজেশন রয়েছে। এবার এই স্টেবিলাইজেশন কী করে ক্যালকুলেট করে দেয়? খুব সহজ। T2G লেভেলে এক একটা করে ইলেকট্রন আসলে, এখান থেকে নিচে আসলে স্টেবিলাইজেশন হবে। এবং এই পার স্টেবিলাইজেশন কীভাবে ক্যালকুলেট করে দেখো, টোটাল যে গ্যাপটা আছে, এই যে এখান থেকে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা বলি অক্টাহাইড্রাল স্প্লিটিং এর জন্য টোটাল এনার্জি। ঠিক আছে, সেটাকে বলা হয় L0। ক্লিয়ার? এই ডেল্টা জিরো কি রিপ্রেজেন্ট করছে? আফটার স্প্লিটিং দ্য এনার্জি লেভেল বিটুইন দ্য লোয়ার অ্যান্ড দ্য আপার এনার্জি স্টেট, তার যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড ডেল জিরো। অক্টাহাইড্রালের জন্য স্প্লিটিং অ্যামাউন্ট অফ এনার্জি, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি আছে যেটা জুল বা কিলো জুলে আসবে, সেটা ধরো সামথিং ধরে নাও 20,000 কিলো জুল।
তাহলে এটা একটা টোটাল কি হতে পারে। তাহলে এক একটা ইলেকট্রনের জন্য আমার কতগুলো স্টেবিলাইজেশন হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। ক্লিয়ার? দেখো এটা হিসাবটা হচ্ছে এরকম, যদি নিচের লেভেলে আসে তাহলে টোটাল যে ডেল জিরো হবে, টোটাল যে ডেল জিরো হবে সেই ডেল জিরো ইন্টু 3/5 স্টেবিলাইজেশন হবে এক একটা ইলেকট্রনের জন্য। আর যদি কখনো ইলেকট্রন উপরে আসে তাহলে কি স্টেবিলাইজেশন হবে না আনস্টেবিলাইজেশন হবে? ডিস্টেবিলাইজেশন হবে। তখন কি এনার্জি লেভেল কমবে না বেড়ে যাবে? বেড়ে যাবে যদি আসে। আমি বলছি না এখনই আসছে, এটাই আসছে না, অন্য কিছু আসতে পারে। তাহলে যে বেড়ে যাবে তার জন্য যে এনার্জি বেড়ে যাবে সেটাকে ওরা হিসাব করেছে -2/5 ডেল জিরো, কিন্তু মাইনাস ওটা প্লাস, কেন এনার্জি বেড়ে যাবে। তাহলে টিজি লেভেলে একটা ইলেকট্রন ঢুকলে এতটা করে এনার্জি বেড়ে যাবে, টি2জি লেভেলে একটা ইলেকট্রন ঢুকলে এতটা করে এনার্জি কমে যাবে। এটা মাথায় ঢুকিয়ে, এটা ফর্মুলা। ক্লিয়ার? আর সিস্টেম চাইলে অবশ্যই যে ইজিটাকে অ্যাভয়েড করতে, টি2জিতে আসতে, তাহলে কি হবে, এনার্জি রিলিজ হবে, সিস্টেম স্টেবল হবে। আর সিস্টেম স্টেবল হলে আমার এই কম্পাউন্ড অনেক স্ট্রং হবে, কম্পাউন্ড সহজে কারোর সাথে রিঅ্যাক্ট করবে না, ওরকমই থেকে যেতে পারে। ক্লিয়ার? তাহলে আমার এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? 3টে আছে। তাহলে 3টে ইলেকট্রনই নিচে বসছে, তাহলে 3টেই যদি নিচে বসে তার জন্য এবার ক্যালকুলেট করে দাও ইন্টু n দিয়ে। এক একটার জন্য যদি 3/5 হয় তাহলে 3টের জন্য কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এত ইন্টু ডেল জিরো। তাহলে এর অ্যান্সার কত হবে? -9/5। এই ক্যালকুলেশনটা আমি জাস্ট বলে দিলাম, এটা ওখান থেকে থিওরিটিক্যালি বলা আছে 3/5 ডেল জিরো করে কমে, আর এটা 2/5 ডেল জিরো করে বেড়ে যায়। ক্লিয়ার? এত। এবার আরো একটা প্রবলেম কি, ধরি আমার কাছে টোটাল 4টি ইলেকট্রন আছে, তাহলে কিভাবে হতে পারে? দেখো ধরো ক্রোমিয়াম নেই, এখানে অন্য কোনো কিছু আছে যেখানে আমার কাছে মেটালের কাছে 4টি ইলেকট্রন আছে, এনি অফ মেটাল n প্লাস ফর্মুলা যা কিছু হতে পারে, আমি জানি না, পরে তোমরা লিখে দেবে কি হতে পারে। 3d4 আছে, ধরে নাও 3d4 আছে, তাহলে 4টি ইলেকট্রন এভাবে বসবে। এবার কি হতে পারে দেখো, এবার দুটো পসিবিলিটি হয়, 4টি ইলেকট্রনের 3টে এখানে বসে গেল, এবার ইলেকট্রনটা কোথায় বসবে? এবার ইলেকট্রনটা নিচে বসাবে না উপরে বসাবে? হুন কি বলেছেন? হুন বলেছে প্রত্যেকটা অরবিটাল গুলোকে একটা একটা করে ইলেকট্রন দিয়ে ভরো, তারপরে যেটা থাকে তারপর পেয়ারিং করো, তাহলে তোমরা এখানে ইলেকট্রন দেবে। কিন্তু না, এখানে গুণসুল খাটে। এখানে কি হয়, এখানে দু রকম প্রবাবিলিটি হতে পারে। এক হচ্ছে ইলেকট্রন এখানে বসতে পারে, এখানে বসতে পারে, ডিপেন্ডিং আপন দা সিচুয়েশন অর দা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা কি? দুটো এনভায়রনমেন্ট। একটা হচ্ছে যদি যে লিগ্যান্ডটা আসছে সেই লিগ্যান্ডটা যদি খুব উইক ফিল্ড হয়, কি কারা উইক ফিল্ড কারা স্ট্রং ফিল্ড সব এখানে দেওয়া থাকবে। আর পরবর্তীকালে যে প্রবলেম হবে সেখানে আমি বলে দেবো কীভাবে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড চিনতে হয়, ওটা আলাদা ক্লাসে হবে। এখন এখানে দেখে না, এখানে উইক ফিল্ড বলেই দিচ্ছে, উইক ফিল্ড। উইক ফিল্ডের জন্য এক ধরনের স্প্রেডিং হয়, স্ট্রং ফিল্ডের জন্য এক ধরনের স্প্রেডিং হয়। উইক ফিল্ডের জন্য কীভাবে স্প্রেডিং হবে, স্প্রেডিংটা খুব ছোট, মানে ফিল্ড খুব কম, তাহলে স্প্রেডিংটাও খুব অল্প হচ্ছে। যদি স্ট্রং হয় তাহলে স্প্রেডিংটা কেমন হবে দেখুন। তাহলে এই ডেটাগুলো মনে আছে, লিখে রেখো, ভিডিও পজ করে লিখে রাখো। এই একই জিনিসই দেখাচ্ছি, যদি এই 5টা ইলেকট্রনের স্ট্রং ফিল্ড স্প্লিট, এটা উইকের জন্য কি, উইকের জন্য এটা যদি হয়, স্ট্রং এর জন্য কি হবে, স্ট্রং এর জন্য স্প্লিটিংটা অনেক বড় হবে। বড় হলে কিরকম হবে, এখানে দেখো 1 2 3 4 5, 5টা বড় হলে এতটা আসবে ধরো নিচে, বুঝতে পারছি এটার থেকে সাইজ কত বড় হলো। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য এতটা করে স্প্লিটিং হবে, তাহলে এর যে ডেল জিরো মানে ডেল ও যেটাকে আমরা বলি অক্টাহেড্রাল স্প্লিটিং, সেটার অ্যামাউন্টও বেশি হবে। ক্লিয়ার? তাহলে 4টি ইলেকট্রন দুটো কেসেই দিবি, এখানেও দিবি এখানেও দিবি। তাহলে এটা কিসের জন্য হলো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য হলো। আর এটা কিসের জন্য করলাম, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য করলাম। মাঝখানে এটা বেরিয়ার, ভুলিয়ে ফেলো না, দেখো বোঝা যাচ্ছে তো। পুরো ফোকাসটা করা একদম একদম অরিজিনাল জায়গা, আসল জায়গায় চলে এসেছি। সিএফএসি যে টপিকটা পড়াচ্ছি তার আসল জায়গায় চলে এসেছি, ঠিক আছে? আর এই সিএফএসিটা কোথায় আছে, অবশ্যই এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এ তোমাদের আছে সিএফএসি। ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে, তাই বোর্ডের ক্লাসে এটা কবে পড়াবো আমি জানি না, তাই আগে তোমাদের এটা বলে রাখি, তোমরা জয়েন্টের জন্য তো এগুলো তো থাকবে, ঠিক আছে? তাহলে ইনঅর্গানিক চ্যাপ্টারে রয়েছে সিএফএসি। তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তে যেও না, তোমরা শুধু টপিক ওয়াইজ পড়তে যাও। টপিক ওয়াইজ পড়লে অনেক তাড়াতাড়ি এগোবে।
কোনো কোশ্চেন বাদ হবে না, ঠিক আছে? আমি টপিক ওয়াইজ সবসময় ফলো করি, এই টপিকটা আমার জানা আছে তো ব্যাস, তাহলেই দেখো। তাহলে এখানে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সেপারেশন হয়েছে, তাহলে এতটা অ্যামাউন্ট অফ এনার্জি সেপারেশন দিয়ে কি হবে, চারটি ইলেকট্রন যখন বসছে এইভাবে বসবে 1 2 3। এবার 4 নম্বরটা কিন্তু উপরে ওঠার চান্স পাচ্ছে না, কেন ও জানে এই পাঁচিলটা অনেক বড়, ভাই লাভ দিয়ে যেটা উঠবে এই স্টেটের মধ্যে হিউজ ডিফারেন্স, ওখান থেকে ওর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছে না যে উপরে উঠবে, তখন বাধ্য হয়ে এরকমভাবে থেকে গেল। তাহলে 4 নম্বর ইলেকট্রনটা নিচেই থেকে গেল, পেয়ার করে থেকে গেল, কিন্তু এখানে এনার্জি লেভেলটা অনেক কম, এই পাঁচিলটা অনেকটা ছোট, তাহলে এখান থেকে লাভ দিয়ে ইজিলি উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই এই ক্ষেত্রে 4 নম্বর ইলেকট্রনটা বসে। এই হচ্ছে দুটো ডিফারেন্স, এইটা ভালো করে বোঝো। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য পেয়ারিং হবে না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য পেয়ারিং হবে। তাহলে লিখে দেওয়া যায় ইফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইজ ইউজড দেন পেয়ারিং অকার্স, পেয়ারিং অফ ইলেকট্রনস। আর এখানে পেয়ারিং হয় না, পেয়ারিং হয় না, এই জিনিসটা লিখে পেয়ারিং এটা হয়, পেয়ারিং হবে না। তাহলে নিশ্চয়ই ক্যালকুলেশন আলাদা আলাদা হবে। এবার ক্যালকুলেশন তোমরা আমার থেকে ভালো করবে। ক্যালকুলেশন কীভাবে করবে, 3টে ইলেকট্রনের জন্য -3/5 আর একটা ইলেকট্রনের জন্য +2/5, তাই তো? আমার মনে হয় তোমাদেরকে একটা জিনিস ভুল বলেছে, আমি আরেকবার বলছি, তাও একটা ক্যালকুলেশন তোমাদের একটু ভুল বলা হয়েছে, ওই 2/5 3/5 করতে কিন্তু মনে ভুল হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা 2/5 হচ্ছে নিচেরটা, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে 3/5, ক্লিয়ার? মাথায় ঢুকি না? তাহলে 2/5 যেটা হবে সেটা হচ্ছে নিচেরটা, আর উপরেরটা যেটা হবে সেটা হচ্ছে 3/5, ক্লিয়ার? তাহলে 6টা ইলেকট্রন। এর আগে যে ভিডিওটা করা হয়েছে ওখানে ভিডিওতে একটুখানি ভুল আছে, ওই জায়গাটা তোমরা একটু দেখে নেবে। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি যে নিচে যে কটা ইলেকট্রন থাকে তার জন্য -2/5, আর উপরে যে কটা ইলেকট্রন থাকে সেটার জন্য +3/5। তাহলে আগের যে ক্যালকুলেশন 3টে ইলেকট্রনের জন্য ওটা আমি আরেকবার দেখিয়ে দেবো। এই 4টে ইলেকট্রনের জন্য যেটা হয় সেটা একটু দেখে নিই। তাহলে 4টে ইলেকট্রনের জন্য এখানে ক্যালকুলেশনটা আমি এইটুকু জায়গায় করে দিচ্ছি। তাহলে 3টে ইলেকট্রন -2/5 0, আর একটা ইলেকট্রন আছে +3/5 0। আর এর যে অ্যান্সার সেটা কত আসছে, 6 -6/5 আর 3/5, তাহলে -6/5 +3/5 0। এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে, -3/5 বা -6/5, এটা অ্যান্সার আসছে -3/5, ঠিক আছে? এটা তোমরা করে নেবে। তাহলে মাইনাস এখানে প্লাস, তাহলে এটার জন্য মাইনাস আসছে, এটার জন্য প্লাস আসছে, এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। আর এইখানে কি হচ্ছে, 4টে ইলেকট্রনের নিচে রয়ে গেছে, তাহলে এটার জন্য যে ক্যালকুলেশন হবে সেখানে কি হবে, 4 ইনটু CFC যেটা আমরা বার করছি, 4 ইনটু -2/5 তাহলে এর জন্য এনার্জি আলাদা আলাদা, ক্লিয়ার? তাহলে 3টে ইলেকট্রন থাকলে কি হবে, 4টে ইলেকট্রন থাকলে কি হবে, 5টে ইলেকট্রন থাকলে কি হবে, সব আমি এখন নতুন করে ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নিন। এটা লিখে রাখবেন, 6টা 7টা 8টা যে কটা ইলেকট্রন থাকুক তুমি প্রত্যেকটার জন্য করতে পারবে। তাহলে ফার্স্টে তোমাদের কোনটা দেখো, 5টা দিয়ে আছে এখানে কোশ্চেন, 6টা দিয়ে 5টা দিয়ে তাহলে করে তাহলে এই অ্যান্সারটা হয়ে যায়, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে 5টা ইলেকট্রনের জন্য দেখে নাও কি হবে, 1 2 3 4 5। উইক ফিল্ডের জন্য ছোট করে স্প্লিট করো, 3টে আর এখানে 2টো, তাহলে এইভাবে স্প্লিটিং হচ্ছে উইকের জন্য, দিস ইজ ফর উইক। ফার্স্ট ইলেকট্রন 1 2 3 4 5, তাহলে পাশে উইক হলে কি হয়, নিচের থেকে উপরে ইজিলি লাফ দিয়ে জাম্প করতে পারে, তাহলে 1 2 3 4 5, এটা উইকের জন্য। তাহলে নিচের জন্য কত হলো, এই ক্যালকুলেশনটা পুরো এখানে নিয়ে নাও, 3টে ইলেকট্রন মাইনাস এক একটা D2G লেভেলের জন্য -2/5 অক্টাহেড্রাল, প্লাস 2টো ইলেকট্রনের জন্য +3/5 অক্টাহেড্রাল। তাহলে অ্যান্সার কত আসছে, -6/5 0 প্লাস 6/5, তাহলে এখানে অ্যান্সার কত আসছে, 0। তাহলে এই কাজটা করে আমার কোনো লাভ হয়নি, আমার কোনো স্টেবিলাইজেশন হয়নি, যেটা ওরা দিয়েছে। তাহলে D5 সিস্টেম 5টা ইলেকট্রন রেখেছি, এটা D5 সিস্টেম। D5 সিস্টেমের উপর অক্টাহেড্রাল স্পিড করেছো কিসে, উইকে করেছো, তাহলে ছোট স্পিডিং হয়েছে, তার জন্য অ্যান্সার আসছে 0। এই অ্যান্সারটা কিসের অ্যান্সার, CFSC অ্যান্সার। তাহলে এই
মানে খুব আনলাকি কেস যে এই কেসে আমার সিস্টেম খুব একটা স্টেবল হয়নি। তাহলে এই ধরনের কম্পাউন্ড কিন্তু আনস্টেবল হবে, তার মানে এই ধরনের কম্পাউন্ড তাতে রিয়াক্ট করবে। এটাই কিন্তু জয়েন্টের কোশ্চেন দেয়, 4টে কোশ্চেন দিয়ে বলে কোন কম্পাউন্ডটা বেশি রিয়াক্ট। কী করে বলবে? যেই কম্পাউন্ডে স্টেবিলাইজেশন হয়নি, তাহলে হায়ার স্টেট অফ এনার্জি দিয়ে রয়ে গেছে, কোনো এনার্জি লুজ করতে পারে, তাহলে ও কিন্তু আনস্টেবল, ও খুব তাদের রিয়াক্ট করে যাবে। সেরকমই তোমাদের এই D5 সিস্টেম আমি একটু মজা করে করছি আজকে, অনেকগুলো 3-4টা দেখে নাও। এই D5 সিস্টেমে আমি উইক করবো না, এবার স্ট্রং ফিল্ডের জন্য করবো। তাহলে কি হয় একটু দেখা, তোমরা রিমাইন্ড করে ভিডিওগুলো দেখবে, মজার জিনিস, দারুণ জিনিস। হ্যাঁ, তাহলে এবার এই ফার্স্ট ইলেকট্রন যদি আমি স্ট্রং ফিল্ডের জন্য করি তাহলে হিউজ স্প্লিটিং হবে। এই হচ্ছে নিচে 3টে দিলাম, এই হচ্ছে উপরে 2টো দিলাম। তাহলে নিচে কি হবে, যেহেতু হিউজ গ্যাপ আছে তাহলে 5টা ইলেকট্রনই বাধ্য হয়ে কোথায় বসবে, নিচে বসে যাবে। তাহলে ক্যালকুলেশনটা হবে, এটা পুরোটাকে ডেলও বলবে। তাহলে 5টা ইলেকট্রন আছে, প্রত্যেকের জন্য -2/5 del 0 করে হচ্ছে। তাহলে কত আসছে অ্যান্সার? -2 ডেল্টা জিরো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার হবে যদি 5টাই নিচে থাকে। ঠিক আছে, আর এটা করে নিই। D3 সিস্টেমের জন্য একটু করা যাক। D3 সিস্টেম যদি করি, স্ট্রং ফিল্ডে করো আর উইক ফিল্ডে করো, ব্যাপার একই হবে। কেন? 3টে ইলেকট্রনই তো আছে, তাহলে মিনিমাম পেয়ারিং এর জন্য আমার তো 4টে ইলেকট্রন দরকার। তাহলে 3টে ইলেকট্রন দিয়ে তো আর পেয়ারিং হয় না, গুণজুল তো প্রথমে থাকতেই হবে, 1 2 3 then 4। তাহলে 3টে ইলেকট্রনে 1 2 3 থাকলেও আনপেয়ার, আর যদি স্ট্রং এর জায়গায় উইক ফিল্ড হয় তাহলেও সেটা আনপেয়ার। এটা স্ট্রং ফিল্ডের জন্য বললাম, আগেরটাও স্ট্রং ফিল্ডের জন্য বলেছি। যে স্ট্রং ফিল্ড হয় হিউজ গ্যাপ হবে, আর উইক ফিল্ড হলেও 3টেই থাকবে। তাহলে এটা 3টে করে কত হবে? এটার অ্যান্সার হবে -6/5। ক্লিয়ার? এটা স্ট্রং বলো উইক বলো একই অ্যান্সার হবে। ক্লিয়ার? এবার যদি আমি যদি 6টে ইলেকট্রন আছে, তাহলে 6টে ইলেকট্রন কি করে হতে পারে? 1 2, এটা D6 সিস্টেম স্ট্রং এর জন্য করছি ফার্স্টে। 1 2 3 4 5 6। তাহলে 6টে ইলেকট্রন স্ট্রং যদি হয় তাহলে তো উপরে উঠতে পারবে, নিচে বাধ্য হয়ে থাকতে হবে। 1 2 3 4 5 6। তাহলে 6টা ইলেকট্রনে এরকম ভাবে যদি হয়, এটা হবে 12/5 del 0। এই একই জিনিস এবার আমি উইকের জন্য করবো। 6টা ইলেকট্রন দিয়ে উইকের জন্য ছোট গ্যাপ হবে, ছোট গ্যাপ D6 সিস্টেম 1 2 3 4 5 6। এই D6 সিস্টেম 1 2 3। এবার দেখো উপরে ওঠার মতো সাফিসিয়েন্ট এনার্জি আছে, কারণ গ্যাপটা খুবই ছোট, del 0 গ্যাপটা খুবই ছোট। তাহলে 3টে ইলেকট্রন, এবার এই 4টে ইলেকট্রন, এই 5টে ইলেকট্রন যেতে পারলো। এবার কি নিয়ম যেটা হয়, লোয়ারেরটা পুরো ফুলফিল করলো, করে এবার আপারে চলে গেল, ওটা করলো। এবার সবাই একটা একটা করে ইলেকট্রন ফুলফিল হয়ে গেছে, এবার পেয়ারিং করবে। ওদের আবার লোয়ার থেকে শুরু করবে। তাহলে 6টা ইলেকট্রনের মধ্যে 1 2 3 4 5 then 6 এইভাবে হয়। ঠিক আছে? আর যদি খুব স্ট্রং ফিল্ড লিগেন্ড হয় তাহলে উপরে একদমই উঠতে পারবে না, তখন 1 2 3 4 1 2 3 আবার 4 5 6 উপরে উঠতে পারবে, নিচেই পেয়ারিং করবে। এখানেও পেয়ারিং হয়েছে, এবার অনেক পরে গিয়ে হয়েছে, প্রথমে পেয়ারিং করেনি। তাহলে কটা হলো? 4টের জন্য হিসাব করো, 4টের জন্য এখানে আসছে -2/5 del 0 করে, আর ওখানে 2টো ইলেকট্রন রয়েছে, 2টো ইলেকট্রনের জন্য +3/5 del 0। তাহলে 8/5 হচ্ছে, -8/5 হচ্ছে, আর এখানে হচ্ছে 6/5। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে -2/5 del 0। এইভাবে ক্যালকুলেশনটা করো। ক্লিয়ার? এবার তোমরা বাড়িতে D6 দেখিয়ে দিচ্ছি, D7 D8 D9 এগুলো স্ট্রং ফিল্ড উইক ফিল্ড দুভাবেই করবে। তাহলে যে ডেটাগুলো আছে সেটা হবে। তাহলে আজকে যেটা করলাম আমরা D5 সিস্টেম, তার জন্য অ্যান্সার আমার এসেছিল 0। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এর উপর আরও একটা ভিডিও পোস্ট করবো আমি, আর আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তোমরা এটা কোন চ্যাপ্টারে পড়বে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে চলে যাও, ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 যদি কারো কাছে বই থাকে, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবে। আই থিঙ্ক আমার ক্লাসটা মোটামুটি 60-70% একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এর উপর আরও কয়েকটা ভিডিও পোস্ট করলে ওটা 90-95-100%-এর দিকে চলে যাবে। ঠিক আছে? আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে, নতুন টপিক। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।